ঢাকা মেডিকেল কলেজে আপনি কি এইখানকার মতো সুন্দর করে হাঁটতে পারবেন? পারবেন না। ঢাকা মেডিকেলের মতো 10টা প্রতিষ্ঠান ঢাকা শহরে হওয়া উচিত ছিল। চিকিৎসকদের প্রতি বা অন্যান্য যারা আছে তাদের প্রতি যদি আমি সদয় আচরণ করি, তাহলে ইনারা আপনার সঙ্গে ভালো কাজ করবেন। ওকে দেখে আমি আসলে প্যানিক হয়ে গেছি। ধন্যবাদ আপনাকে, আপনি যথার্থই একটা বিষয় উপস্থাপন করেছেন। এই বিষয়ে আমরা যখন আমাদেরকে নিয়ে যখন মন্ত্রণালয়ে কথা হয় বা আমরা যখন বসি, আমরা কিন্তু এগুলোকে আলোকপাত করি। আপনি জানেন যে আমরা প্রশাসনিকভাবে একটা কাঠামো থাকে, একটা অর্গানোগ্রাম থাকে, এটার আলোকে সরকার নিয়োগ প্রক্রিয়া নিয়োগ দেয়। এখন হুট করে আপনার এক্সিস্টিং জনবলের উপরে 3 গুণ সংখ্যক রুগী যদি আপনি দিয়ে দেন, এটা কোনোভাবেই মানে ম্যানেজ করা অতটা সহজ হবে না। এখন এই মিসম্যানেজমেন্টকেই যদি ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ জনগণ যদি মনে করে যে সরকার আমাদেরকে সুযোগ দিয়েছে, তোমরা কাজ করো না, এটাও কিন্তু এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হবে। এটা আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি যে আপনারা অতি দ্রুত সাইমালটানিয়াসলি 2টা আইটেমকেই আপনাকে করতে হবে। আপনাকে এই 50 বেডের হসপিটালকে 100 বেড যদি করতে চান, 151 বেড করতে চান, আপনার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেমন লাগবে, সিভিল ডেভেলপমেন্ট লাগবে, সেই হিসাবে আপনার জনবলের ডেভেলপমেন্টও লাগবে। আপনি স্ট্যান্ডার্ড সেট আপ না করে আপনি এগুলাকে ডিক্লেয়ার করলে সুবিধা হবে না, বরং রুগীরা বঞ্চনার শিকার বেশি হবে এবং এর আগে ডাক্তারদের সিস্টারদের উপরে পড়বে যে আমরা এখানে সুবিধা পাচ্ছি না। তো বাস্তবতা তো এটাই যে আপনারা যখন টারশিয়ারি হেলথ কেয়ার সেন্টারগুলোতে যান, ঢাকা মেডিকেল কলেজে আপনি কি এইখানকার মতো সুন্দর করে হাঁটতে পারবেন? পারবেন না। আপনার সামনে না তাকে ফ্লোরে তাকাতে হয়, কেন? কারণ ফ্লোরে রুগী শুয়ে থাকে। তো একটা রুগী যখন চিকিৎসা নিতে আসে, এটা তো অমানবিক, তার কি ফ্লোরে শুয়ে থাকার কথা? তো এটা করা উচিত ছিল কি এইরকম আরও ঢাকা মেডিকেলের মতো 10টা প্রতিষ্ঠান ঢাকা শহরে হওয়া উচিত ছিল, এবং ওই রকম করে চিকিৎসক নিয়োগ দিয়ে, সিস্টার নিয়োগ দিয়ে, তখন সরকার যদি বলে যে না, আমি তো আপনাদেরকে সব কিছু করেছি, এখন আপনারা আপনাদের কাজ করেন। তো এটা আপনি যৌক্তিক বলছেন। তারপরেও যেহেতু গভর্নমেন্টের কমিটমেন্ট, আমরা যেহেতু সরকারের একটা অংশ, আমরা সরকারি কর্মকর্তা, আমরা চেষ্টা করব আমাদের স্বল্প ইয়ের মাধ্যমেই যাতে আমরা আমাদের কাজ আপাতত ইনফ্রাস্ট্রাকচারাল টোটাল ডেভেলপমেন্ট না হওয়া পর্যন্ত আমরা আমাদের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাব। সেই ক্ষেত্রে আপনাদের একটা বড় ভূমিকা আছে। জনগণের মধ্যে পজিটিভলি এটা আপনাকে থ্রো করতে হবে যে দিস ইজ দ্য সিনারিও। সো আমরা যদি একটু চিকিৎসকদের প্রতি বা অন্যান্য যারা আছে তাদের প্রতি যদি আমি সদয় আচরণ করি, তাহলে ইনারা আপনার সঙ্গে ভালো কাজ করবে। কারণ ব্যক্তিগতভাবে 1-2টা লোক খারাপ হতে পারে, সে যেই প্রফেশনেই যাক সে খারাপ লোক হবে, হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু এই দেশের মানুষ চেষ্টা করে, সে যখন একটা অবস্থান পায় চেষ্টা করে তার ভালোটা দেওয়ার জন্য। আপনি চিন্তা করেন, একটা ডক্টর কখনোই চাবে না যে আপনি গিয়ে বলেন যে ডাক্তার সাহেবের হাতে আমার রুগী মারা গেছে। এটা কেউ শুনতে চায় না। এটা যদি সে আগে থেকে প্রেডিক্ট করে, সেই রুগী ধরবে না। কিন্তু আপনি যখন বাধ্য হয়ে আমাকে এই চিকিৎসা উপজেলা লেভেলে করতে বলেন, যে চিকিৎসা ঢাকা NICBDতে হবে, যে চিকিৎসা আপনার নিগ্রোতে হবে, এই চিকিৎসা আপনি উপজেলা লেভেলে করতে বলে যখন এই রুগীটা আমি বলি এটা এখানে হবে না, রেফার করবেন, আপনি বলেন ডিশোল্ডারিং। রেফারিং সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা স্বীকৃত সিস্টেম, কিন্তু আমাদের দেশের মানুষের ভুল ধারণা হচ্ছে এটা ডিশোল্ডারিং করা হচ্ছে। বিষয়টা এরকম না। তো জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, এটা মিডিয়ার দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রতিক্রিয়াটা বেসিক্যালি আমি নিজে এই গতকালকে পরশুদিন রাতে শোনার পরে সকাল ভোরে আমি আসছি যখন, ওকে দেখে আমি আসলে প্যানিক হয়ে গেছি, একদম সত্যি কথা বলি। কারণ ওর মতো আমিও তো একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমিও একটা জায়গায় চেম্বার প্র্যাকটিস করি। তো এই ঘটনা আমার সঙ্গে ঘটতে পারত। তো কথা নাই বার্তা নেই, আপনাকে রাস্তার মধ্যে কয়েকজন মেরে চোখ, এটা চোখ, নাক, গলা, হ্যাঁ, আমরা চোখের এবং কানের এই দুইটাকে আপনি জানেন যে এই 2টা অঙ্গহানি হলে কিন্তু আপনার অ্যাটেম্প টু মার্ডার হয়। আমরা যে মেডিকেলি জুরিসপ্রুডেন্সে এই গ্রিভিয়াস হার্ট হয় এটা, হ্যাঁ, আপনি কানে আঘাত করলেন, চোখে আঘাত করলেন, এখন সে তো চোখে দেখতেই পাচ্ছে না, ব্লাডিং ভিশন মানে অস্পষ্ট দেখে। আল্লাহ যদি মেহেরবানি করে এটা হবে না, তো তার লাইফটাই শেষ হয়ে গেল। এটা কি একটা কথা হতে পারে যে এরকম একটা স্বনামধন্য চিকিৎসক, তাকে 2-একটা ফালতু লোক এসে কিল ঘুষি মেরে রক্তাক্ত বানায় দিবে, তারপরে সে দৃষ্টিহীন হয়ে যাবে? এটা কেমন ধরনের কথা? ইন্টেনশনালি দৃষ্টিহীন করার জন্য জুলাই যোদ্ধাদের যাদের করছে, এদের জন্য আমাদের এখন মন কাঁদে। গভর্নমেন্ট সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা দিয়েছেন, পরবর্তী সরকার এদের প্রতি কমিটমেন্ট দিয়েছে। আর আমার চিকিৎসক তার দৃষ্টি হানি হবে, সে শ্রবণ হানি হবে কোনো কারণ ছাড়া, এটা কী ধরনের প্রফেশন? এটা কী ধরনের আইন দেশে? এটা কী ধরনের
পরিস্থিতি, এটা আপনাকে বিবেচনা করতে হবে। একটা অন্যায় তো থাকতে হবে, যে এই অন্যায় মামলার ক্ষেত্রে যেটা হয়, আমরা কথা বলেছি তো কোর্ট থেকে ওই থানা থেকে যেটা বললেন যে পক্ষভুক্ত হতে গেলে আত্মীয় স্বজন যদি পক্ষভুক্ত হয় সেটা ভালো হয়। সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি, তার আসাদ আমার বন্ধু, ওনার মিসেসকে সহ আমাদের ঢাকা মেডিকেলের একজন প্রফেসরকে দিয়ে আমরা এটার বাদী হয়েছি, এবং সেটাকে আমরা যে অ্যারেস্ট হয়েছে যে ছেলে তাকে আমরা এবং সে সহ অজ্ঞাত আরও কয়েকজনকে নিয়ে আমরা একটা মামলা করেছি। তো এই মামলার কপি আমরা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত আমরা এটা পৌঁছে দিয়েছি। এখন বাকিটা আমরা আশা করি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হয়তো আমরা এটা দেখব। আমরা এই পদক্ষেপ অবশ্যই নিব, কিন্তু পদক্ষেপ নিতে গেলে আপনি একটা জিনিস বুঝেন, যে যত বেশি দায়িত্বশীল তার পদক্ষেপ তত চিন্তা করে নিতে হয়। এখন চিকিৎসক হিসাবে সমাজের প্রতি আমাদের অন্যান্য প্রফেশনের চেয়ে দায়িত্ববোধটা একটু বেশি। হ্যাঁ, অনেকের আমরা যে এই যে ঈদে যে বললেন, আমার বললেন ঈদে, আমরা তো ঈদে কিন্তু ছুটি পাই না। যদি কোনো কারণে আমার স্টেশন লিভ করতে হয়, আমাকে রিপ্লেসমেন্ট দিতে হয় এবং অন কল থাকতে হয়। আপনি খুলনাতে থাকলেও যদি প্রতিষ্ঠানের সমস্যা, আপনাকে চলে আসতে হবে। এটা অ্যাডমিনিস্ট্রেশনে যারা খুব সুবিধাভোগী তাদের ক্ষেত্রে এটা প্রচার কোথাও ডাকে না। কিন্তু আমরা এই সার্ভিসে আমরা আসছি, তো আমরা চাইলেই হুট করে জনগণকে কোনো অসুবিধা বা বেকায়দায় ফেলতে পারি না। আমরা চাইলেই সরকারকে কোনো বেকায়দায় ফেলতে পারি না। হ্যাঁ, ট্রাম্প কার্ড একটা হাতে নিয়ে বেকায়দা ফেলবো, এটা না। আমাদের দাবি যেহেতু যৌক্তিক, আমরা গভর্নমেন্টের কাছে যৌক্তিক আচরণ আশা করি, যাতে একদম যুক্তিযুক্তভাবে এটার কঠিন একটা বিচার করবেন, যাতে করে এই ধরনের আচরণ করার আগে একটা লোক চিন্তা করে যে আমার কি হবে। আমার নাম হচ্ছে হাসান জাফর, আমি অধ্যাপক এবং পরিচালক, বাংলাদেশ জাতীয় ইএনটি ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল। আর আমি আছি এখন ওইখানে কর্মরত আছি।